সাধারণের জন্য প্রয়োগ করা হয় সের অভাবে ব্যাপক। আমি উদাহরণ দিয়েছিলাম সবই হেতুটা এখানে পক্ষ কোনটা শব্দ নিত্য কোনটা পক্ষ শব্দ নিত্য আর হচ্ছে হেতু শব্দ হচ্ছে নিত্য আর হচ্ছে উৎপত্তিশীল। নিত্য যেটা সেটা উৎপত্তিশীল নয়, তাই তো? তাহলে উৎপত্তিশীল হেতু শব্দটা কি অনিত্য বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু এখানে সাধু বস্তুকে নিত্য বলা হয়েছে, তার জন্য এখানে কি হচ্ছে বিরুদ্ধ হেত্যাভাস বলা হয়েছিল যে সাধের ব্যবহার পরিবর্তে সাধের অভাবে। তাহলে নিত্য কি অনিত্যের এখানে যে হেতুটা উৎপত্তিশীলতা নামক হেতুটা নিত্যতে থাকতে পারে না, তো উৎপত্তিশীলতার বিপরীত হচ্ছে কি নিত্যতা, জন্য এখানে বিরুদ্ধ হেত্যাভাস। এরপর যেটা যে 3 নাম্বার যেটা যে বিচার বা হেত্যাভাস, তাহলে দুটো ভালো করে পক্ষ সত্ত্বের অভাবে ছিল কি অসিদ্ধ, সপক্ষ সত্ত্বের অভাবে হয়েছিল কি বিরুদ্ধ। এবারে সব্যভিচার বা অনৈকান্তিক, সেটা কি কিসে থেকে হবে? সব্যভিচার বা অনৈকান্তিক যেটা সেটা 3 নম্বর যে বৈশিষ্ট্য যে বিপক্ষা সত্ত্বের অভাবে সব্যভিচার বা অনৈকান্তিক। বিপক্ষা সত্য কাকে বলা হয়েছিল না সৎ হেতু বিপক্ষে থাকবে না, কিন্তু যদি আমরা দেখি বিপক্ষে যদি থাকে তখন সেটা কি সব্যভিচার বা অনৈকান্তিক। তো মানে পক্ষেও থাকবে আবার বিপক্ষেও থাকবে, এরকম যদি হয়ে যায় তখন সেটা কি ব্যভিচারী হয়ে যায়, তাই তো? তো এই সব্যভিচার বা অনৈকান্তিক এটা 3টে ভাগ আছে। একটা হচ্ছে সাধারণ সব্যভিচার, একটা অসাধারণ সব্যভিচার, একটা হচ্ছে অনুপসংহারী। সাধারণ সব্যভিচার কেমন না সাধ্যাভাব বৃত্তি সাধারণ অনৈকান্তিক, যে সাধ্যের অভাবে যেটি থাকে সেটা হচ্ছে সাধারণ অনৈকান্তিক। পর্বত অগ্নিমান প্রমেয়ত্বাৎ, পর্বতটি পক্ষ, বহ্নিটা সাধ্য এবং প্রমেয়ত্ব এটা হচ্ছে হেতু। তাহলে এই যে দেখো পর্বতে বহ্নি আছে যেহেতু পর্বতে প্রমেয়ত্ব আছে, বা পর্বত অগ্নিমান প্রমেয়ত্বাৎ পর্বতে বহ্নি আছে যেহেতু পর্বতে প্রমেয়ত্ব আছে। তাহলে এখানে পক্ষ পর্বতটা পক্ষ, বহ্নি এটা সাধ্য আর প্রমেয়ত্ব এটা হচ্ছে হেতু। তাহলে প্রমেয়ত্ব হেতুটি পক্ষ পর্বতেও থাকে আবার বিপক্ষ পর্বত ভিন্ন অন্য বস্তুতেও থাকে। এখানে কি বলা হয়েছিল সাধ্যাভাব বৃত্তি সাধারণ অনৈকান্তিক, সাধ্যের অভাববৃত্তি যেটা সেটাই হচ্ছে সাধারণ অনৈকান্তিক, যে শুধুমাত্র সাধ্যতে থাকে না সাধ্যের অভাবেও থাকে। তো তাহলে এটা হচ্ছে সাধারণ সব্যভিচার। অসাধারণ সব্যভিচার যে আর হচ্ছে অনুপসংহারী, এই দুটো মনে রাখা সব থেকে সহজ। আর হচ্ছে আশ্রয় সিদ্ধ হেত্যাভাস, এই 3টে হেত্যাভাস মনে রাখা সব থেকে সহজ। অসাধারণ সব্যভিচার এরকম যদি পাও যে সব মানে এটা অসাধারণ সব্যভিচার মানে কি সর্বসপক্ষ বিপক্ষ ব্যবৃত পক্ষ মাত্র বৃত্তিহি অসাধারণ, যে যেহেতু কোনো সপক্ষে থাকে না কোনো সপক্ষেও থাকে না কোনো বিপক্ষেও থাকে না, কেবলমাত্র পক্ষে থাকে, সেই হেতুকে অসাধারণ সব্যভিচার হেত্যাভাস বলা। যেমন কি উদাহরণ কেমন শব্দ নিত্য শব্দত্বাৎ, এখানে শব্দ পক্ষ নিত্য সাধ্য আর শব্দত্ব এটা হচ্ছে হেতু। এখানে শব্দত্ব হেতুটি কি সপক্ষেও থাকে না বিপক্ষেও থাকে না, কেবল পক্ষেতেই থাকে। এরকম ধরনের উদাহরণ শব্দ নিত্য শব্দত্বাৎ, আপেল মিষ্ট আপেলত্বাৎ,
এই ধরনের প্রথমে পক্ষ যে দিয়ে শুরু হচ্ছে সেইটারই তয়ে বদ যোগ করে যদি লাস্টে হেতু করা হয়, মানে কি মানুষ কথায় থাকে, মানুষের মধ্যে এই ধরনের মানুষ অস্তিত্বশীল কেন, কেননা মানুষের মনুষ্যত্ব আছে। একই, এটা হচ্ছে অসাধারণ সব ব্যবিচার। অনুপসংহারী কি, যে হেত্যাভাসের প্রথমেই সব দিয়ে থাকে, মানে এখানে অন্যয় ব্যতিরেকানো দৃষ্টান্ত রহিত অনুপসংহারী, যে হেতুর কেবল অন্যয় কোনো অন্যয় দৃষ্টান্তও থাকে না, ব্যতিরেক দৃষ্টান্তও থাকে না, সে হেতুকে বলে অনুপসংহারী। সব অনিত্য, যেহেতু সব প্রমেয়, সব দিয়ে যদি কিছু থাকে, সব প্রথমে যদি সব থাকে তাহলে সেটা অনুপসংহারী। তাহলে আমরা তিনটে হেত্যাভাস আলোচনা করলাম, সপক্ষ সত্য, বিপক্ষা সত্য, আরেকটা কি, যে পক্ষ সত্য, সপক্ষ সত্য আর বিপক্ষ সত্য। পক্ষ সত্যের হবে কি অসিদ্ধ, সপক্ষ সত্যের হবে কি বাধিত, তোমার বিরুদ্ধ, আর হচ্ছে বিপক্ষা সত্যের অভাবে কি না সব্যভিচার বা অনৈকান্তিক, তাই তো? তাহলে তিনটে কি কি ছিল, অসিদ্ধ, বিরুদ্ধ আর সব্যভিচার অনৈকান্তিক। এরপর আমার দুটো পড়ে রইল, তার মধ্যে একটা মনে রাখা খুব সহজ, সেটা হচ্ছে অসৎ প্রতিপক্ষের অভাবে যে সৎ প্রতিপক্ষ হেত্যাভাস, যেখানে যে হেত্যাভাসে পরস্পর সম শক্তিমান দুটি হেতু থাকবে, অর্থাৎ দুটি যুক্ত হেতুযুক্ত অনুমান থাকবে, সেটা কি সৎ প্রতিপক্ষ হেত্যাভাস, তাই তো? যে অনুমানে সাধ্যের সাধক হেতুর মতো সাধ্যের অভাব সাধক অন্য সমান বলশালী হেতু বর্তমান থাকবে, সেই হেতু হলো সৎ প্রতিপক্ষ হেত্যাভাস। যেমন কি, যে একদল বলবে শব্দ নিত্য, যেহেতু শব্দের শ্রবণত্ব আছে, আবার আরেক দল বলবে শব্দ অনিত্য, যেহেতু শব্দ উৎপন্ন হয় বা কার্য, দুটোই দেখো সমান বলশালী, কোনোটা কি ফেলে দেওয়ার নয়। ন্যায় মীমাংসকদের যে যুক্তি শব্দ সম্পর্কে নিত্য অনিত্যের, সেখানে এই কথা বলা হয়। তাহলে এটা সৎ প্রতিপক্ষ হেত্যাভাস। আরেকটা যেটা রইল বাধিত হেত্যাভাস। বাধিত হেত্যাভাস মানে কি, এটা কিসের অভাবে হচ্ছে না, অবাধি তত্ত্ব নামক যে আমাদের সৎ হেতুর বৈশিষ্ট্য, সেই অবাধি তত্ত্ব যদি লঙ্ঘন করে, অবাধি তত্ত্ব নামক বৈশিষ্ট্য, তাহলে বাধিত হেত্যাভাস হয়ে যায়। সেই বাধিত হেত্যাভাস যস্য সাধ্যাভাব প্রমাণান্তরেণ নিশ্চিত সবাধিত, যস্য সাধ্যাভাব প্রমাণান্তরেণ নিশ্চিত সবাধিত, যে অনুমিতির পক্ষে সাধ্যাভাব অন্য কোনো প্রমাণের দ্বারা নিশ্চিত হয়, তখন সেই অনুমিতিতে ব্যবহৃত যে হেতু সেটাকে বলে বাধিত হেত্যাভাস। যেমন বহ্নি অনুষ্ণ, যেহেতু বহ্নি দ্রব্য, কি বলা হয়েছিল, পক্ষে সাধ্যাভাব অন্য কোনো প্রমাণের দ্বারা নিশ্চিত হয়। তো বহ্নি অনুষ্ণ, যেহেতু বহ্নি দ্রব্য, এখানে পক্ষ কি বহ্নি, অনুষ্ণ কি সাধ্য, হেতু কি দ্রব্য, তাই তো? তাহলে এখানে দেখো এখানে বলা হয়েছে যে পক্ষে সাধ্যের যে অভাব সেটা অন্য কোনো প্রমাণের দ্বারা নিশ্চিত হয়, তাহলে সাধ্যের অভাব অনুষ্ণ, সেটা কি উষ্ণ, তাই তো? সাধ্যাভাব কি উষ্ণ, সেই উষ্ণতা সেটা কিসের দ্বারা হয়, অন্য কোনো প্রমাণের দ্বারা হয়। প্রত্যক্ষ প্রমাণে স্পর্শ, মানে স্পর্শ প্রত্যক্ষে পক্ষবর্তীতে সাধ্যাভাব অর্থাৎ অনুষ্ণতার অভাব উষ্ণতায় প্রমাণিত হয়, অর্থাৎ অন্য কোনো প্রমাণের প্রয়োজন পড়ে, যেখানেই পড়ে সেটা হচ্ছে কি বাধিত হেত্যাভাস, তাই তো? বা আরো সহজে যদি বোঝা যায় যে বহ্নি এর ধর্ম কি হওয়া দরকার, উষ্ণ হওয়া দরকার, এরকম যদি অনুষ্ণ থাকে, যেটা যে ধরনের তার যদি বিপরীত থাকে তার সাধ্যটা, তাই তো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বাধিত। তখন সহজ কথায় বহ্নির উষ্ণতাই গৃহীত হয়, বহ্নির
অনুষ্ণতা আমাদের গৃহীত নয়, সেটা বাধিত, তাই তো? তো এই হচ্ছে আমাদের হেত্যাভাস। আমি আমার কাছে একটা অন্য মেটেরিয়ালস আছে, আমি এটা তোমাদেরকে দিয়ে দেবো, আরো বুঝতে সুবিধা হবে তোমাদের। তো এরপর যেটা হলো, এরপর আমাদের বক্তব্য বিষয় উপমান উপমিতি আর হচ্ছে শব্দের জায়গাটা। তো এটা বারবার বলা হয়েছে, এগুলো আর বেশি দেরি লাগবে না। তো উপমিতি করণম উপমানম, উপমিতির করণকে বলা হচ্ছে উপমান, তাই তো? এখানে উপমানের সংজ্ঞা এখানেও নব্য এবং প্রাচীন ভেদে দুই ধরনের আছে। মহর্ষি গৌতম বা ভাষ্যকার বাৎসায়ন তিনি বলেছেন কি, প্রসিদ্ধ সাধর্মাৎ সাধ্য সাধনম উপমানম। প্রসিদ্ধ সাধর্ম, প্রসিদ্ধ সাধর্মাৎ সাধ্য সাধনম, প্রসিদ্ধ সাধর্মের ভিত্তিতে সাধ্য যে সাধন সেটাকে বলা হচ্ছে উপমান। একই কথা অন্নম ভট্ট বলছেন সংজ্ঞাসঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমান। তাহলে প্রসিদ্ধ পদার্থ কি? ধরো নগরবাসী গবয় দেখেনি, নগরবাসী গরু দেখেছে, তাহলে নগরবাসীর কাছে প্রসিদ্ধ পদার্থ হচ্ছে গরু। তো তারা গরু দেখেছে, এরপর সে জঙ্গলে গেল, যাওয়ার সময় জঙ্গলবাসীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গবয় কেমন? বলছে গবয় জানো না, গো সাদৃশ্য গবয়, গরুর মতো দেখতে প্রাণী। এটাকে বলা হচ্ছে যে সাদৃশ্য জ্ঞান, যে এই সাদৃশ্য জ্ঞান তাকে বলে। এবং এরপর তারা জঙ্গলে গেল, জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি প্রাণী দেখতে পেল যেটি গরুর মতোই, কিন্তু গলকম্বলটি শুধু নেই। তখন তাদের মনে পড়লো, ওরা তো বলেছিল গবয় গো সাদৃশ্য প্রাণী। তখন সে অতিদেশ বাক্যার্থ স্মরণ হলো তাদের, তারপরে তাদের জ্ঞান জন্মালো, এটিই তাহলে গবয়। এই হচ্ছে উপমানের, এটি গবয়, এটা হচ্ছে উপমিতি। তো অনেক সময় ন্যায় দর্শনে উপমান উপমিতি অনুমান অনুমিতি শব্দ শব্দ গুলিয়ে ফেলেছে, অনেক শাস্ত্রী হচ্ছে ন্যায় সূত্রেতেও আছে। তো আমাদের বোঝার সুবিধার্থে, বুঝে নেওয়ার, যাতে পড়তে অসুবিধা না হয়, বুঝতে অসুবিধা না হয়, তাই বারবার আমি আলাদা করে বলারই চেষ্টা করছি। তো সংজ্ঞাসঙ্গী সম্বন্ধ জ্ঞানও একই ব্যাপার। প্রথমটা হলো সংজ্ঞা, আর সংজ্ঞার যেটা আমি পেলাম সেটা হচ্ছে সঙ্গী, সেই গবয়, সেই তার যে সম্বন্ধ জ্ঞানটা আমি পেলাম যখন আমি দেখলাম আমার চোখের সামনে পশুটিকে, তখন হয়ে গেল সংজ্ঞাসঙ্গী সম্বন্ধ জ্ঞান। তো যাই হোক, এই হচ্ছে উপমিতি। আর উপমিতির করণ কোনটা? নব্য মতে হচ্ছে যে ওই সাদৃশ্য জ্ঞান, আর প্রাচীন মতে হচ্ছে ওই অতিদেশ বাক্যার্থ স্মরণ, যেটা স্মরণ করছে। ওই সাদৃশ্য জ্ঞানটা কি যখন স্মরণ করছে, সেটা অতিদেশ বাক্যার্থ স্মরণ কেন বলছে? যে ওই সাদৃশ্য জ্ঞানটা পেয়েছিল যখন অরণ্যবাসীর সঙ্গে কথা বলছিল তখন, তাহলে অন্য দেশে অন্য কালে পেয়েছিল, এখন অন্য দেশে অন্য কালে স্মরণ করছে। তো যাই হোক, এই যে তোমার উপমান, এটা নব্যদের মতে সাদৃশ্য জ্ঞান, আর প্রাচীন মতে অতিদেশ বাক্যার্থ স্মরণ। উপমিতি মানে কি? ওই গবয়ের জ্ঞান। তো যাই হোক, এই হচ্ছে আমাদের উপমান। উপমানের আবার ভাগ আছে, সাদৃশ্য, কি বলে, সাদৃশ্য উপমিতি, বৈসাদৃশ্য উপমিতি, আর বিশেষ ধর্ম বিশিষ্ট উপমিতি। সাদৃশ্য উপমিতির উদাহরণ যেটা বললাম সেটা, আর বৈসাদৃশ্য উপমিতি হচ্ছে উটের উদাহরণের একটা পাবে, দেখবে যে খর্বকার কুঁজো, সেই বৈসাদৃশ্য। আরেকটা কি? বিশেষ ধর্ম বিশিষ্ট উপমিতি, যেটা হচ্ছে যে ধরো এক সিংহ গন্ডার, তোমাকে বলা হলো যে এরকম এরকম এক সিংহ বিশিষ্ট প্রাণী, সেটি গন্ডার, জঙ্গলে গিয়ে দেখলে গন্ডার সেটি। তো এই তিন প্রকার উপমানের বিভাগ। এরপর যেটা আমার আলোচ্য বিষয়, যে এখানটা একটু আলোচনা করতে হবে, আমি ওই জন্য উপমানটাকে আর কিছু বেশি এগালাম না। এটা মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমাদের একটু বলতে হবে। তো 8টা 37, আশা করছি দেখি 50-55 ভিতরে শেষ করে দিতে পারবো। তো দেখো, শব্দ কি? আপ্ত বাক্যং শব্দ বা আপ্ত উপদেশং শব্দ, তাই তো? তো আপ্ত
বাক্যং শব্দ আর আপ্ত উপদেশং শব্দ। আপ্ত বাক্যং শব্দ এটা কার? এটা হচ্ছে অন্নং ভট্টের। আর আপ্ত উপদেশং শব্দ সেটা কি? ন্যায় সূত্রকারের মত। তো যেটাই বলি না কেন, মূল কথা আমাদের আপ্ত ব্যক্তির বাক্য বা আপ্ত ব্যক্তির উপদেশই হচ্ছে শব্দ। তাহলে আমাদের প্রথম আমি ন্যায় সূত্রটা ব্যাখ্যা করি যে আপ্ত মানে তিনি কি বলেছেন। ন্যায় সূত্রকারের মতে আপ্ত মানে হলো যিনি যথার্থভাবে কোনো বিষয়কে জেনেছেন এবং যথার্থভাবে অপরকে জানানোর ইচ্ছের সহিত যদি যথার্থভাবে অপরকে জানাতে সমর্থ হন তবে তিনি আপ্ত ব্যক্তি। আর ওই রকম যে ব্যক্তির উপদেশ সেটা হচ্ছে আপ্ত ব্যক্তির বাক্য বা আপ্ত উপদেশ, সেই উপদেশই হচ্ছে শব্দ। বোঝা গেল? তো এই আপ্ত ব্যক্তির উপদেশ, উপদেশ মানে কি, সরি আপ্ত ব্যক্তি, আপ্ত কথার অর্থটা তোমার ন্যায় সূত্রে কি বলা হয়েছে? যিনি যথার্থভাবে কোনো বিষয়কে জেনেছেন এবং যথার্থভাবে অপরকে জানানোর ইচ্ছের সহিত যদি অপরকে যথার্থভাবে জানাতে সমর্থ হন তবে তিনি আপ্ত ব্যক্তি। দেখো এরকম হতে পারে যে প্রথম যদি এখানে অনেকগুলো দেখো খন্ড খন্ড বাক্য আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যথার্থভাবে কোনো বিষয়কে জানা, আপ্ত ব্যক্তি প্রথম যেটা বৈশিষ্ট্য। তাহলে তিনি যদি যথার্থভাবে কোনো বিষয়কে জানেনই না তাহলে কি করে তিনি অপরকে বলবেন? আপ্তই নন। এরপর ধরা যাক যে তিনি যথার্থভাবে কোনো বিষয়কে জেনেছেন, কিন্তু দ্বিতীয় যথার্থভাবে কোনো বিষয়কে জানার পর অপরকে জানানোর তার ইচ্ছা নেই, তাহলেও তিনি আপ্ত হবেন না। তার জন্য দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হয়েছে যে যথার্থভাবে কোনো বিষয়কে জানার পর অপরকে জানানোর ইচ্ছের সহিত, অপরকে যথার্থভাবে জানানোর ইচ্ছের সহিত যদি জানাতে সমর্থ হন তবে আপ্ত ব্যক্তি। এমন হতে পারে তিনি যথার্থভাবে বিষয়কে জেনেছেন, অপরকে জানানোর ইচ্ছেও আছে, কিন্তু তিনি সমর্থ হচ্ছেন না যথার্থভাবে। তিনি বোবা, কথা বলতে পারেন না। যতটা কথা বলে হয় ততটা তো লিখে পড়ানো ততটা হবে না। বা তিনি, তার হয়তো হাতও নেই, এমন ব্যক্তিও তো পাওয়া যায় পৃথিবীতে। তিনি লিখতেও পারেন, আবার কথা বলতেও পারেন। তাহলে কি? তাহলে সমর্থ হচ্ছেন না। বা তিনি যথার্থভাবে জেনেছেন, যথার্থভাবে ইচ্ছাও আছে জানানোর, কিন্তু তিনি অন্য রোগগ্রস্ত, তিনি প্যারালাইজ পারসন, তিনিও আপ্ত নন। তাহলে যথার্থভাবে জানতে হবে কোনো বিষয়কে, শাস্ত্রকে, যথার্থভাবে অপরকে জানানোর ইচ্ছে থাকতে হবে এবং সমর্থ হতে হবে জানাতে, তবেই তিনি আপ্ত ব্যক্তি। আর এরকম ব্যক্তির উপদেশ হচ্ছে শব্দ। এরপর তর্ক সংগ্রহকারের মতটা বলি। আপ্ত বাক্যং শব্দ, আপ্ত বাক্যং যে শব্দ, এখানে আপ্ত বলতে তিনি কিন্তু অন্যভাবে একটু ব্যাখ্যা করেছেন, কিন্তু মূলত যদি আমরা ভালোভাবে দেখতে পাবো যে ন্যায় সূত্রকারের যে বক্তব্য সেই বক্তব্যকে ভায়োলেট করে যান। আমাদের শাস্ত্রের একটা পরম্পরা আছে, যিনি তাদের আগের যারা বা শাস্ত্রের মূল যারা, তাদের মতকে ভায়োলেট করে যেতে পারেন না, কিন্তু তারা কালক্রমে নিজ কিছু শব্দ প্রয়োগ করতে পারেন নিজ ব্যাখ্যার জন্য। তো অন্নং ভট্ট বলছেন ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা আর হচ্ছে করণপাঠক। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা আর করণপাঠক, এই চারটে বৈশিষ্ট্য শূন্য ব্যক্তি হলো কি? আপ্ত ব্যক্তি। তার যে বাক্য তাকে বলা হচ্ছে আপ্ত বাক্য, সেটাই শব্দ। তাহলে ভ্রম কাকে বলে? যদি আমরা ভুল জানি, রজ্জুতে সর্পভ্রম, আমরা রজ্জুকে রজ্জু হিসাবে না জেনে সর্প হিসাবে যদি জানি তাহলে সেটা ভ্রম জ্ঞান। তাহলে আপ্ত ব্যক্তিকে ভ্রম শূন্য হতে হবে, রজ্জুকে রজ্জু বলে জানতে হবে, রজ্জুকে সর্প বলে জানলে হবে না। মানে যে বস্তুটা যা সেটাকে সেই রূপেই জানতে হবে, তদ্বতী তৎপ্রকারকম অনুভব হতে হবে।
প্রমাদ, প্রমাদ মানে অসাবধানতা, মানে কি ভুলভাল জানা, জেনেছে কিন্তু সে কি জেনেছে নিজেই জানে না, এরকম হলে হবে না, মানে হযবরল হলে হবে না, তাহলে তাকে সঠিকভাবে জানতে হবে। বিপ্রলিপ্সা মানে কি শ্রোতাকে বঞ্চনা করার ইচ্ছা। রাজনৈতিক বিভিন্ন নেতাদের যে কথাবার্তা সেগুলো হচ্ছে শ্রোতাকে বঞ্চনা করার ইচ্ছা, বিপ্রলিপ্সা যুক্ত তারা। কিন্তু আপ্ত ব্যক্তিকে বিপ্রলিপ্সা বিহীন হতে হবে, তার যে ব্যক্তি আছে তাকে বঞ্চনা করার ইচ্ছাই তিনি শব্দ করবেন, এটা হবে না। এই বিপ্রলিপ্সা শূন্য হতে আরেকটা কি করবে, ইন্দ্রিয় দুর্বল, যে আমার রোগ আমি পাণ্ডু ব্যক্তি যদি হয় এই জায়গা যথার্থ নাকি যেটা আমি হলুদ দেখবো সেটা যথার্থ এই বর্তমান, তাহলে আমাকে এই কর্ণপাঠ দোষ শূন্য হতে হবে। তাহলে এই চারটি দোষ শূন্য হলে এই আবৃত্তির বাক্য সেটা শব্দ। এই আত্ম ব্যক্তির বাক্য শব্দ ক্লিয়ার হলো। এরপরে আমার একটু আছে এর সঙ্গে আমি বলবো যে এই যে শব্দ, শব্দ ভাষা বিচ্ছেদের শব্দখণ্ড দিবে প্রচুর আলোচনা, কিন্তু আমাদের কাছে অত আমাদের টাইম যতটুকু দরকার ততটুকু। এই প্রসঙ্গে আরেকটা বলি যে আমাদের যে শব্দ, যেটা আমাদের প্রাথমিকভাবে যে শব্দের বিভাগ, সেই শব্দের বিভাগ হচ্ছে ধনাত্মক এবং বর্ণাত্মক। ধনাত্মক তো আরেকটা ব্যাপার, আমি ওই আত্মবাক্য শব্দ যে অর্থে শব্দের বিভাগ, একটা দৃষ্ট আর একটা অদৃষ্ট। দৃষ্ট মানে হচ্ছে যে আমাদের এই জগতের মানে কোনো সাধু, কোনো জ্ঞানী ব্যক্তি, শিক্ষক, ম্লেচ্ছ, এদের যে হচ্ছে দৃষ্ট শব্দ। আর অদৃষ্ট শব্দ কোনটা না, বেদের যে শব্দ সেটা হচ্ছে অদৃষ্ট। এটা কি লৌকিক বা অলৌকিকও বলা হয়। কিন্তু আরেকটা দিক দিয়ে শব্দের বিভাগ আছে, যে শব্দের একেবারে প্রাথমিক যে বিভাগ, যে শব্দ আমরা যেই যে শব্দ প্রয়োগ করছি এই দিক দিয়ে, সেই দিক দিয়ে শব্দের দুই প্রকার বিভাগ আছে, ধনাত্মক শব্দ, বর্ণাত্মক শব্দ। ধনাত্মক শব্দ সেটা কোনটা, যে শব্দের শুধুমাত্র ধ্বনিটা আমাদের কাছে অনুভূত হয়। সেই ধনাত্মক শব্দ তিন প্রকার। একটা সংযোগজ শব্দ, মানে অভিঘাত পূর্বক সংযোগ, দেখো শব্দ হচ্ছে অভিঘাত পূর্বক সংযোগ। অভিঘাত পূর্বক বিভাগ, একটা খাতাকে নিয়ে জোর করে ছেড়েও দেখো শব্দ বলবে, চেরাক করে একটা শব্দ, বাঁশের গাঁট ফাটা, এটা হচ্ছে বিভাগজ শব্দ। শব্দ বাঁশের গাঁটগুলো যখন ফাটানো হয়, ওই দুটো বাঁশের মাঝখানে দেখবে ওই একটা কাটারি দেওয়া হয়, তারপর একটু টেনে সেখানে জোর জোর করে ঘা দেওয়া হয়, ফাট ফাট করে ফাটে, সেটা হচ্ছে কি বিভাগজ শব্দ। আর শব্দজ শব্দ কোনটা না, এই যে আমি শব্দ বলছি, তোমরা যদি এখানে থাকতে, কেউ ঘরের বিভিন্ন জায়গায় বসতে, যে যেমন জায়গায় ক্লাসে দেখতে পাবে, এক জায়গায় টিচার পড়াচ্ছেন, যে যেমন জায়গায় বসে আছে সেই অনুযায়ী শব্দ পাচ্ছে। শব্দ পিছনে যারা একটু কম শুনতে পাচ্ছে, মাঝের যারা একটু বেশি, সামনে যারা একেবারে বেশি। তাহলে শব্দ কি করে, শব্দ শব্দান্তরকে উৎপত্তি করতে করতে চলে, আর আগের শব্দটি ধ্বংস হয়ে যায়। ওই যে একটু আগে বলছিলাম বিচি তরঙ্গের নাই আর হচ্ছে কদম্ব মুকুলের নাই। কেউ কেউ বলেন কদম্ব মুকুল যেমন, যে শব্দের উৎপত্তি স্থল থেকে সরাসরি একদম এইভাবে বিচ্ছুরিত হয়, আর বিচি তরঙ্গ কি, কোনো একটা পুকুরে ঢিল ফেললে কি হবে, আস্তে 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 ওটা পাড়ের দিকে যাবে। এই দুই ভাবেই শব্দ উৎপত্তি স্থল থেকে শ্রোতার কানে পৌঁছায়। কিন্তু শব্দ কি করে, ধরো একটা শব্দ উৎপন্ন হলো, শব্দ 1,
উৎপন্ন করে আগেরটা ধ্বংস হলো, শব্দ 1 2 কে উৎপন্ন করে শব্দ 1 ধ্বংস হলো, 2 3 কে উৎপন্ন করে 2 ধ্বংস হলো। তাহলে প্রথম যে উৎপন্ন শব্দ সেটা সংযোগজ বা বিভাগজ, সেই শব্দকে, সেই শব্দের পরের মানে প্রথম শব্দটাকে বাদ দিলে মাঝের যত শব্দ সেগুলো হচ্ছে শব্দজ শব্দ, তাই তো? সেগুলো কোনো না কোনো শব্দ থেকে এসেছে, বস্তু থেকে আসেনি। সংযোগজ বিভাগজ শব্দ এটা হচ্ছে বস্তুজ শব্দ, বস্তু থেকে এসছে, কিন্তু তার পরের শব্দগুলো কোনোটাই বস্তু থেকে আসেনি, শব্দ থেকে। তাই এগুলো সব শব্দজ শব্দ। ধন্যাত্মক শব্দের এই 3 প্রকার বিভাগ। আসলে কি ধন্যাত্মক শব্দ যেগুলো হচ্ছে যে শুধু ধ্বনিটা অনুভূত হয় সেই শব্দ, সংযোগজ হতে পারে, বিভাগজ হতে পারে। মৃদঙ্গ করতালের সংযোগজ শব্দ, তাই তো? এছাড়াও আছে কুকুরের ডাক, পাখির ডাক, পাখির কিচিরমিচির, গরুর ডাক, এগুলোকে আমি শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না, লিখতে পারবো ঠিকঠাক ভাবে। তাহলে যেগুলো বর্ণ দিয়ে, বর্ণ দ্বারা প্রকাশযোগ্য নয়, সেগুলো কি ধন্যাত্মক, শুধু ধ্বনিটাই আমাদের কাছে প্রকাশযোগ্য, সেটা ধন্যাত্মক শব্দ। শব্দজ শব্দ, এই সরি বর্ণাত্মক শব্দ মানে যে সকল শব্দকে বর্ণ দ্বারা লিপিবদ্ধ করতে পারি আমরা, সেই শব্দ আবার 4 প্রকার। যোগরূঢ়, রূঢ়, সরি যোগ, রূঢ়, যোগরূঢ়, যৌগিক রূঢ়। যোগ শব্দ তার অবয়ব থেকে যে অর্থ হয়, প্রত্যেকটি শব্দের একটা স্ট্রাকচার আছে, ধাতু এবং প্রত্যয়গত, সেই ধাতু এবং প্রত্যয়গত যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে যখন আমরা অর্থটা নিই তখন সেটাকে যোগ শব্দ বলি, ওটাকে বলা হয় যোগ। যেমন হচ্ছে কি পাচক, পাচক শব্দ যোগ শব্দ, পচ যুক্ত ন থেকে পাচক, যিনি পাক করেন। আবার রূঢ় শব্দ না, যেটার স্ট্রাকচারটা অতটা ইম্পর্টেন্ট নয়। রূঢ় মানে কি না, সমুদয়, সমুদয় শক্তি, তো সেটাকে বলে রূঢ়। বা সহজ কথায় যদি আমরা বলি যে প্রচলিত অর্থ, সমাজে প্রসিদ্ধ অর্থ, সেটাকে বলা হচ্ছে রূঢ়ি বা রূঢ়। যেমন গো, গো শব্দটাকে ভাঙলে আমরা কি পাই, গম আর ডো, গম ধাতু, ডো প্রত্যয়, এটার অর্থ হচ্ছে যিনি গমন করেন। তাহলে গো শব্দের অর্থ কি যিনি গমন করেন। আবার এরকমও আমাদের আপত্তি দেখা যেতে পারে যে যে গরুগুলো গমন করছে সেগুলোকেও যদিও বা বোঝায়, যেগুলো শুয়ে আছে দাঁড়িয়ে আছে সেগুলোকে তো বোঝাবে না। তার জন্য গো শব্দের যোগ অর্থে অর্থ হয় না, এটা রূঢ়, প্রচলিত অর্থে গো শব্দে একটা বিশেষ আকৃতি সম্পন্ন গরু সেটা বোঝায়। তৃতীয় হচ্ছে যোগরূঢ়। এমন অনেক ক্ষেত্র থাকে যেখানে যোগ এবং রূঢ় দুটোই অর্থ হয়, অপকরণের সময় দুটোই অর্থ করতে হয়, তো দুটোকে দিয়ে অর্থ করতে হয়। যেমন হচ্ছে পঙ্কজ, পঙ্কজ কথাটা হচ্ছে কি, কিন্তু পঙ্কজ মানে কি, কিন্তু পাখি তো অনেক কিছু জন্মায়, শ্যাওলা, ঝিনুক, শালুক, শাপলা, আরো অনেক কিছু, দলাস। তাহলে পাকে যা জন্মায় সেটাকে কি করে পদ্ম বলবো, অনেক কিছু জন্মায়, তার মধ্যে থেকে একটা বিশেষ ফুলকে যে বুঝাবো সেটা তার রূঢ়ি অর্থকে গ্রহণ করে বা প্রচলিত অর্থকে গ্রহণ করে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, কিছু শব্দ থাকে যে কিছু ক্ষেত্রে যোগ শব্দ, যোগ অর্থে, কিছু ক্ষেত্রে রূঢ়ি অর্থ গ্রহণ করে অর্থ করা হয়, মানে কিছু ক্ষেত্রে সমুদয় শক্তি, কিছু ক্ষেত্রে অবয়ব শক্তির দ্বারা। যেমন হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ ঊর্ধ্বদেশ ভেদন করে ওঠে, মানে বৃক্ষ, তৃণগুল্মাদি ইত্যাদি, তাদেরকে হচ্ছে অবয়ব শক্তির দ্বারা বা যোগের দ্বারা। আবার উদ্ভিদ নামক এক প্রকার যোগ্য, যেটা প্রচলিত মত অনুযায়ী বা রূঢ়ির দ্বারা জানা যায়। এইভাবে আমরা শব্দের বিভাগ করতে পারি। এইটুকুই থাক, আরো অনেক কিছু বিষয় আছে, তোমাদের এই এসএসসির জন্য এত কিছু দরকার নেই। তো এই পর্যন্তই আজকে তোমাদের। হ্যাঁ, তোমাদের আরেকটা বিষয় যে শব্দবোধের ক্ষেত্রে, ওটা তোমাদের বলা হয়নি, যে শব্দবোধ, আমরা শব্দবোধটা একটু পড়িয়ে দিই। শব্দবোধটা এইটুকুই শুধুমাত্র, যে আমরা কি বললাম
যে শব্দবোধের ক্ষেত্রে নব্যরা বলছে কি পদজ্ঞান, প্রাচীনরা বলছেন পদার্থ স্মরণ। এটাই শব্দবোধের ক্ষেত্রে নব্যরা বলছেন কি পদজ্ঞানকরণ, আর প্রাচীনরা বলছে পদার্থ স্মরণকরণ। তাহলে কি শব্দবোধের ক্ষেত্রে শব্দ নব্যরা কাকে শব্দ বলছে ঘটজ্ঞান বা পদজ্ঞান এটাকে, আর প্রাচীনরা পদার্থ স্মরণকেই শব্দ বলছে, তাই তো? তো যাই হোক, আমাদের কি হয়, প্রথমে ঘট পদের জ্ঞান হয়, তারপরে ঘট পদার্থের স্মরণ হয়, স্মরণ হওয়ার পরক্ষণে যে ঘট পদার্থের অর্থবোধ হয়। এই হচ্ছে শব্দবোধের রীতি যে কোনো ক্ষেত্রে। আমার প্রথমে কি মোবাইল পদ, তারপর মোবাইল পদার্থের স্মরণ হয়, তারপরে কি পদার্থের শব্দবোধ হয়ে যায় যে এই মোবাইলটাই কাজে লাগে, এটা অন্যর সঙ্গে এই পার্থক্য আছে, এটা এই নয়, এটা এই বটে, এই যে ব্যাপারগুলো। যে নৈতিক মতে আমরা বলেছি যে ব্যবসায় জ্ঞানকে বিষয় করে অনুব্যবসায়িক জ্ঞান, তো ব্যবসায়িক জ্ঞানে কিছুই থাকে না, কিন্তু ব্যবসায়িক জ্ঞানকে বিষয় করে যখন অনুব্যবসায় হয় তখন কি তার মধ্যে সকল কিছুর আবির্ভাব হয়। তো যাই হোক, এই হলো তোমাদের ন্যায়ের সিলেবাস। তো প্রশ্নপত্র